13ই মে 2024 এভাবে মোটরসাইকেলে দল বেঁধে গিয়েছিলাম কুয়াকাটা। সেখান থেকে যাচ্ছি কাউয়ার চর এবং সেখানে দেখব লাল কাঁকড়ার চর। এগুলো দেখে চলে যাব। আপনারা লক্ষ্য করছেন যে আমরা যখন মোটরসাইকেলে যাচ্ছি, এই যে ডান দিকে বঙ্গোপসাগরের একটি অংশ আর বাম দিকে ন্যাশনাল ফরেস্টের কুয়াকাটা অঞ্চলের একটি এলাকা। এক সময় এই ন্যাশনাল ফরেস্টের এই গাছগুলি সমুদ্রের তীরে অবস্থিত ছিল, কিন্তু কালের বিবর্তনে এবং সমুদ্রে এই ন্যাশনাল ফরেস্টের একটি অংশ বিলীন হয়ে গেছে। এখন সেই বিলীন হওয়া অংশে যে সমস্ত গাছগুলো ছিল, সেই গাছগুলো খুব সুন্দরভাবে দেখেন গাছের গুঁড়িগুলি রয়েছে, একে একে আমরা দেখতে পারবেন। এই আমরা মোটরসাইকেলে চলে যাচ্ছি চরের উপর দিয়ে, চর হয়ে চলে যাচ্ছি। পাশে জেলেদের নৌকা দেখা যাচ্ছে, এই নৌকা এখানে মেরামতের কাজও চলে। বামে ন্যাশনাল ফরেস্ট আর ডাইনে বঙ্গোপসাগর, তীর ধরে সুন্দর মসৃণ রাস্তা মোটরসাইকেলে যাচ্ছি। এই যে লক্ষ্য করেন, কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই যেসব গুড়িগুলো দেখছেন, এই সমস্ত গুড়িগুলো একসময় এইরকম পাশে ন্যাশনাল ফরেস্টের অংশ হিসেবে ছিল, কিন্তু সমুদ্র বক্ষে এই ন্যাশনাল ফরেস্টের একটা অংশ অবলুপ্ত হওয়ার, ধসে পড়ার কারণে এইভাবে গাছগুলির গুড়ি রয়েছে। এই গাছগুলি কিন্তু আলাদা একটা সৌন্দর্য বহন করছে। এই দেখেন আমরা যাচ্ছি, আমরা কুয়াকাটা শহর থেকে আমরা মোটরসাইকেল ভাড়া করেছি। এই মোটরসাইকেলে 2 জন করে নেয়, চালক সহ মোট 3 জন থাকে। প্রতিজনের ভাড়া 250 টাকা করে আমরা মিটিয়েছি। ওরা চেয়েছিল 600, বার্গেনিং করে এসেছে মাত্র 250 টাকা, অর্থাৎ 2 জনের জন্য প্রতি। লাল কাঁকড়ার দ্বীপে যাওয়ার সময়, নদীর ধারে আসার সময় এইরকম গাছগুলো পাওয়া যায় পানির স্রোতে, এর ভিতরে শোয়া আছে। যখন বিকেল হয় তখন এখানে লোকজন শুয়ে বিশ্রাম নেয়। এই এখন আমরা যাব ওই পারে, সেই লাল কাঁকড়ার দ্বীপ। এই যে নদীটা পার হবো এখন আমরা সৃষ্টি করেছি আমরা। দেখেন কিভাবে উঠছে, কত ঝুঁকির সাথে, কোনো সমস্যা নেই। সৎ এবং ভালো ছেলে করলেই আবার উপরে যাবে। সাংবাদিক প্রতিনিধি দলের নৌকায় পার হলাম। নৌকায় পার হয়ে এই আমরা আসলাম কাউয়ার চর। কাউয়ার চরে নামবো, এখানে লাল কাঁকড়া দেখা যাবে। এই জন্য আমরা লাল কাঁকড়া রাখাইন পড়লেই সব এখানেই দেখা যাবে। আমরা এই গুড়ির উপর দিয়ে নামার চেষ্টা করব, আস্তে আস্তে নামবো। এই যে লাল কাঁকড়ার চরে পৌঁছায় গেছি, কাওয়ার চরে পৌঁছায় গেছি নেমে। এই যে কাওয়ার চরে, এইখানে যে লাল কাঁকড়ার চর, একটা লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, অসম্ভব রকমের চতুর এই লাল কাঁকড়া। এটা কোনোভাবেই পুরা দূর থেকে দেখলাম, পুরা চরটা একদম লালে লাল হয়ে আছে। যেই আমরা ওখানে গেলাম না কেন, প্রত্যেকটা কাঁকড়া ওই পাশে একটা করে গর্ত করা আছে। যে কোনো মানুষের শব্দ শুনলে, যানবাহনের শব্দ শুনলে মুহূর্তের মধ্যে সেটা হারিয়ে যায়। এই বঙ্গোপসাগরে দেখেন ঢেউ এসে পড়তেছে। এই যে ঢেউয়ের বঙ্গোপসাগরের তীরে, এই বামে কাওয়ার চর, ডাইনে বঙ্গোপসাগর। এইখানে আমরা চেষ্টা করছি লাল কাঁকড়াগুলো আপনাদেরকে দেখানোর জন্যে, কিন্তু না, লাল কাঁকড়া দেখানোর কোনো সুযোগ নেই। কাঁকড়া এত সতর্ক যে কোনোভাবেই তারা যেন মানুষকুলকে বিশ্বাস করতে পারে না। মানুষকুলকে তারা অপোজিশন ধরে নিয়েই তাদের মতো তারা একটা, এত লক্ষ লক্ষ কাঁকড়া এখানে রয়েছে, কিন্তু সেই কাঁকড়ার একটিও আপনি পারবেন না। এই যে আমাদের সাংবাদিক বুলবুল ভাই, ভোরের কাগজের, উনি চেষ্টা করছেন একটা কাঁকড়াকে আটকে ফেলেছেন। এই দেখেন আটকে ফেলেছেন। এখন সেই কাঁকড়াটাকে আমরা দেখলাম, এই দেখা গেল কাঁকড়া। এখন আরও দেখার জায়গায় যাব। কাঁকড়ার চরেরই আরেকটি অংশ আপনারা দেখেন। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম দর্শকদেরকে কাঁকড়া দেখানোর জন্য। এই যে গর্তগুলো দেখছেন না, এই সমস্ত গর্তগুলো কাঁকড়ার গর্ত। প্রতিটা গর্তের ভিতরে কাঁকড়া রয়েছে, এবং একটি দুটি নয়, লক্ষ লক্ষ কাঁকড়া রয়েছে। আপনি যেভাবেই যান, যেদিক দিয়ে যান, এই নৌকার ছায়ার ভিতরে আমি অনেকগুলো কাঁকড়া দেখলাম। যেই আমি কাছে গেলাম,
মুহূর্তের মধ্যে তারা গর্তগুলোতে ঢুকে পড়ল। এই গর্তগুলো তারা প্রতিনিয়ত তৈরি করছে এবং গর্তই হচ্ছে একমাত্র শেল্টার। যে কোনো বিপদে তারা এই গর্তের ভিতরে আশ্রয় নিয়ে থাকে। কোনোভাবেই কাঁকড়া দেখা বা ধরার সুযোগ নেই। তবে আমার মনে হয় যে যদি অনেক দূর থেকে জুম লেন্স দিয়ে এই ছবিগুলো তোলা যায় তাহলে হয়তো বা কাঁকড়া দেখা সম্ভব হতে পারে। আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম, কোনো অবস্থাতেই কাঁকড়াটাকে আমরা আমাদের ক্যামেরার লেন্সে আনতে পারলাম না। কি আর করা, এখন আমরা যাব আস্তে আস্তে। এই যাচ্ছি আমাদের পরিশেষে আমরা পৌঁছলাম রাখাইন পল্লীতে। সেখানে দেখব কিছু কুয়াকাটার রয়েছে, এই রাখাইন পল্লী রয়েছে। এখানে আমরা এলাম। রাখাইন পল্লীতে কি কি পাওয়া যায় এর একটা সাইনবোর্ড এখানে আছে, আপনারা দেখেন। এখানে বার্মিজ কাপড়, শামুক, ঝিনুক, বার্মিজ আচার, চকলেট সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে দেখতে পাবেন রাখাইন পল্লী, রাখাইন জাদুঘর, বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কুয়া। এই হচ্ছে রাখাইন পল্লীর প্রধান জিনিস। এই আমরা একটা রাখাইন পল্লীর একটা ঘর দেখা শুরু করলাম। এই যে ক্যাপ সাজিয়ে রেখেছে, এখানে ঝিনুকের মালা এই যে পাওয়া যাচ্ছে, এগুলা পাওয়া যায়। এটা 20, 50, 100, 200 টাকার মধ্যেই এগুলা মেলে। তারপরে হাতে তৈরি বিভিন্ন বস্তু, যেমন ধরেন এই একটা জামা এখানে রাখা হয়েছে, এটা রাখাইনদের হাতে তৈরি। এই জামাগুলো কত দাম? এই জামাগুলা এই প্রথমটার দাম কত? 450। হ্যাঁ, 450 এই হলো দামের রেঞ্জ। চাদরও রয়েছে বেশ সুন্দর করে সাজানো। রাখাইন পল্লী, এখানেও দেখেন রাখাইন পল্লীটা আমরা দেখতে পাচ্ছি। রাখাইন জাদুঘরের একটা সাইনবোর্ড দেখছি, রাখাইন জাদুঘর। এখানে রাখাইনরা আরাকান থেকে আগমনের ইতিহাস, রাখাইন কৃষ্টি, রাখাইন কালচার, রাখাইন কর্তৃত্ব কর্তৃক ব্যবহৃত সামগ্রী, প্রথা সম্পর্কে অবহিতকরণ, মিস্ত্রিপাড়া, সীমাবদ্ধ বিহার সংলগ্ন রাখাইন পল্লী, বটতলা, মিস্ত্রিপাড়া, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী। এখন আমরা আস্তে আস্তে যাব রাখাইনদের জাদুঘরের দিকে। এখানেও সবই রাখাইন পল্লীর জিনিসপত্র এখানে পাওয়া যায়। পর্যটকরা এখান থেকে এগুলো কিনে থাকেন। এদিকে আছে রাখাইন জাদুঘর। রাখাইন জাদুঘরটি বন্ধ আছে। তারা বলছে যে রাখাইন জাদুঘরটি বিকালে খোলা হবে। এখন অন্য সময় নাকি খোলা থাকে, লোকজন কম থাকার জন্য রাখাইন জাদুঘরে এখন চলছে তালাচাবি, যার ফলে আমরা আর কিছুই দেখাতে পারলাম না। বৌদ্ধ মন্দির, এই যে কলাপাড়া, পটুয়াখালী, শ্রীপাড়া, মিশ্রপাড়া বৌদ্ধ বিহার, এখানে আমরা ঢুকতেছি। কি আছে এর ভিতরে দেখি। বৌদ্ধ মন্দির, এখানে একটা মিষ্টি কুয়া রয়েছে। এই বৌদ্ধ মন্দিরের একটা পার্টে এটা আছে। দেখা যাক এই কুয়াটার ভিতরে কি আছে। প্রাচীন আমলে পানি সংগ্রহের জন্য এই যে কুয়ার অংশটা আপনারা দেখলেন, মিষ্টি পানির কুয়া, মিঠা পানির কুয়া। আসলে যখন এই অঞ্চলে কিছু ছিল না তখন এই কুয়াটি এখানে পানি সরবরাহের কাজে ব্যবহার হতো।